তো আমরা প্রথম কোশ্চেনটা যেটা হচ্ছে আমাদের আসছে কোত্থেকে দেখো ভাইয়া, এটা হচ্ছে তোমার কি জিএসটি 22-23-24 সেশনের একটা কোশ্চেন। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তোমার জিএসটি তে আসলে এই চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন আসতে পারে। তো এই চ্যাপ্টার থেকে বলা চলে তোমার একটা বা দুইটা কোশ্চেন আসবে, একটা মিনিমাম তুমি পাবা, তবে দুইটাও কিন্তু আসছে, যেমন আমার সম্ভবত 23-24-এ দুইটা কোশ্চেন আসছে। ওকে, তো প্রথম কোশ্চেনটা দেখো, কোন কপার সালফেট দ্রবণে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে 1 ঘন্টা যাবত 1.25 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কতগুলো কপার পরমাণু জমা পড়বে। মেইনলি হচ্ছে কি তোমার এখানে সঞ্চিত পদার্থের পরিমাণ, ফ্যারাডের যে সূত্রটা আছে, অর্থাৎ এই সূত্রটা হচ্ছে কি সঞ্চিত পদার্থের পরিমাণ টাইপ থেকে আমাদের আসছে। কোত্থেকে আসছে আমাদের এটা? সঞ্চিত পদার্থের পরিমাণ, সঞ্চিত পদার্থের পরিমাণ যে টাইপ আছে একটা, এইটা থেকে আসছে। এবং এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে তোমার কি সঞ্চিত পদার্থের পরিমাণ টাইপটা। তো আমরা নর্মালি কি জানি, সঞ্চিত পদার্থের পরিমাণ W ইকুয়াল MIT ডিভাইডেড হচ্ছে তোমার কি NF, এটা জানি না। যেখানে M হচ্ছে কি আণবিক ভর, তুমি যাকে সঞ্চিত করতেছো, যে ধাতুটাকে, সে ধাতুর আণবিক ভর M। I হচ্ছে কি কতটুকু তড়িৎ যাচ্ছে, T হচ্ছে কি সময়, N হচ্ছে কি যোজনী, F হচ্ছে কি ফ্যারাডের ধ্রুবক। ওকে, এখন আসো আমরা একটু কোশ্চেনটার দিকে একটু তাকাই যে কি বলা আছে আমাদের। কোন কপার সালফেট দ্রবণে প্লাটিনাম তড়িৎদ্বারের সাথে 1 ঘন্টা, তাহলে আমাকে এখানে সময়টা দেওয়া আছে কতটুকু ভাই, T ইকুয়াল কত দেওয়া আছে আমার 1 ঘন্টা। আমি একটু বসে, T ইকুয়াল আমার দেওয়া আছে কত 1 আওয়ার। এখন কথা হচ্ছে এখানে কি তুমি 1 আওয়ার রাখবা না, এটাকে তুমি সেকেন্ডে নিয়ে যাবা, তার মানে 1 আওয়ার মানে কি 60 মিনিট, আমি সাথে গুণ করবো কত আরো 60, আমার কি এখানে সেকেন্ডে আসছে কিনা। এখন কি এটাকে 3600 রাখবা না, আমি তোমাকে বলবো তুমি কখনো 3600 লিখবা না, তুমি ডিরেক্টলি এইভাবে রাখবা, কারণ এটা তোমার ক্যালকুলেশন অনেকটা হেল্প করবে। তারপর আসলে তোমার এখানে 1.25 এম্পিয়ার, এটা দিয়ে কি বোঝাচ্ছে তোমার এখানে কতটুকু বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে, I ইকুয়াল কত 1.25 এম্পিয়ার, বুঝছি সবাই। ওকে, এখন আসো আমরা যদি দেখি যে কপারের যোজনী কত, N ইকুয়াল আছে তোমার গিয়ে কত 2, তারপর সে ফ্যারাডের ধ্রুবকের মান কত 96,500 কুলম্ব। যদি আমি তোমাদেরকে বোঝানোর জন্য হচ্ছে কি আমি এখানে সবগুলো মান লিখতেছি, বা তুমি তো লিখে করবা না, একদম দেখা মাত্র তুমি সুন্দর করে কমপ্লিট করে ফেলবা। চলো আমরা একটু মানগুলো বসায় দিই ভাইয়া, হ্যাঁ মানগুলো বসায় দিই। দেখো এখন লাস্টে একটা কথা বলছে, এখানে বলছে কি তোমার কতগুলো পরমাণু সঞ্চিত হবে। এখন আসো এই যে তুমি পরমাণুটা নির্ণয় করবা, এই পরমাণুটা নির্ণয় করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ভাইয়া, এখানে মোল সংখ্যাটা নির্ণয় করতে হবে, তাই না? পরমাণু সংখ্যা নির্ণয় করতে গেলে তোমাকে কি মোল সংখ্যাটা নির্ণয় করতে হবে, তাই না? এখন আসো আমরা মোল সংখ্যাটা নির্ণয় করতে যাই। আচ্ছা, তো মোল সংখ্যা নির্ণয় করতে গেলে আমরা এই সূত্রটাকে একটু কনভার্ট করি, W ডিভাইডেড M এই পাশে নিয়ে আসলাম, তারপর কি থাকতেছে আমার এখানে IT ডিভাইডেড NF থাকতেছে, কারণ আমরা জানি কি N ইকুয়াল কি যৌগের ভর ডিভাইডেড কি তোমার যৌগের আণবিক ভর, এই সূত্রটা আমরা জানি না, তো আমরা এখানে এটা কি মোল সংখ্যাটা বানিয়ে ফেলছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে N ইকুয়াল মোল সংখ্যা ইকুয়াল I এর ভ্যালু কত আমার এখানে 1.25 ইন্টু টা কত দেওয়া আছে আমার এখানে 60 ইন্টু 60। ওকে, এখানে আমি একটা শর্ট তোমাকে ক্যালকুলেশন শেখাবো। আর N ইকুয়াল কত দেওয়া আছে 2 দেওয়া আছে ইন্টু 96,500। এখন ভাইয়া দেখো আমি কেন সেই টিটাকে আমি কেন আগে ভাঙি নাই, এটা এখন বুঝবা। তাহলে দেখো আমরা ক্যালকুলেশনের সময় এই 0 দিয়ে এই 0 কে কাটতে পারি, ওকে, এই 0 দিয়ে এই 0 কে কাটতে পারি। এখন আসো আমাদেরকে এই পাশে একটা 6 আছে না, মনে রাখবা 6 দিয়ে তুমি 965 কে কাটলে তোমার 160 এর আশেপাশে আসবে। তুমি যখন এখানে এই টাইপের কোয়েশ্চেন, সঞ্চিত পদার্থের পরিমাণ টাইপের কোয়েশ্চেন তুমি দেখবা, তখন তোমার উপরে 6 নিচে 965 বা 9650 এরকম কিছু একটা থাকবেই, বুঝছো? তার মানে তুমি 6 জাতক দিয়ে কাটলে 965 কে যদি তুমি কাটো তাহলে কত পারবা 160 পাবা, এটা একদম কনস্ট্যান্ট মনে রাখো, তাহলে তোমার ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। এখন আসো আমরা যদি এটা তো আগে কাটা ছিল, ওকে, এখন আসো আমরা এটাকে কিভাবে কাটতে পারি। দেখো আমরা যদি এটাকে কাটতে যাই, এখন আসো এই 2 দিয়ে আমরা কি করতে পারি ভাইয়া, এখানে এই 6 কে কাটতে পারি, থাকবে কত 3 থাকতেছে। এখন যদি আমরা উপরে একটু ক্যালকুলেশন করি, 3 এর সাথে 1.25 গুণ করলে কত আসে আমার 3.75, এইটার এটা গুণ করলে আমার কত আসতেছে, আমার এখানে আলটিমেটলি 3.75 আসতেছে, তাই না? তো এটা আমি একটু উপরে লিখি, বা আমরা নিচে লিখতে পারি, বা আমাদের থাকতেছে কত উপরে 3.75 আর নিচে থাকতেছে কত আমার এখানে, দেখো আমার থাকতেছে কত 160। এখন এই জায়গাটাকে তুমি কিভাবে ক্যালকুলেশনটা করবা, এটা আসো আমার ক্যালকুলেশনের ক্ষেত্রে। তো আমরা এটা একটু জটিল ক্যালকুলেশন হয়ে যায়, মানে এটা লেন্দি ক্যালকুলেশন হয়ে যাবে, বাট তোমরা সবাই এটা পারবা, ইজিলি পারবা। দেখো আমরা এখান থেকে যদি খেয়াল করে দেখি যে তোমার আমরা উপরে কি বানাবো, এটাকে 37 বানাবো, 37 বানাবো। তাহলে আমরা যদি এখানে লিখি যে তোমার দেখো 37.5, আমি 10 দিয়ে গুণ করছি না, তার মানে কি আমার এখানে কি লিখতে হবে tan ইনভার্স 1, বুঝছো? এখন ঠিক আছে 3.75 যে কটা তোমার 37.5 ইন্টু tan ইনভার্স 1 একই কথা। আর নিচে আমরা যেটা করবো এখানে 16 ইন্টু 10,
হয়েছে 160 হয়ে গেছে। এখন আসলে ক্যালকুলেশনটা করি আমরা। এখন যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে দেখো 16 দিয়ে আমরা 37.5 কে যদি কাটি, আমরা কি জানি 16 দ্বিগুণ 32, তার মানে আবার 3 × 48। সো আমাদের এমন একটা ভ্যালু আসবে মানে 2 এবং 3 এর মাঝামাঝি। মোটামুটি খেয়াল করে দেখো 32 এর চেয়ে 37.5 কতটুকু বেশি, 5.5 এর মতো বেশি। সো আমরা ওভারঅল এখানে বলতে পারি 2 পয়েন্ট সামথিং কত আসে, মানে 2.5 এর মতো, 2.4 এর মতো আসবে এখানে দেখবা। তাহলে উপরে পাবো কত আমরা এখানে 2.4 পাবো, ঠিক আছে। আর নিচে আছে কত 10। সো আমার ওভারঅল এখানে আসতেছে তোমার 2.4 ইন্টু এই 10 উপর উঠলে কত আসবে 10 ইনভার্স 2, 2.4 ইন্টু 10 ইনভার্স 2। এটা হচ্ছে কি আমার মোল সংখ্যা, তাই না ভাইয়া? তাহলে এক মোলে আমাদের অনুসংখ্যা থাকবে কত 6.02 ইন্টু 10⁻23t। আমরা এটা একটু মুছে দিই, হ্যাঁ মুছে আমি একটু করাই তাহলে দেখো। তাহলে আমার এখানে n পেলাম কত, আমার এখানে n পেলাম হচ্ছে আমার এখানে 2.4 ইন্টু 10 ইনভার্স 2। এটা হচ্ছে কি তোমার n। তাহলে দেখো এটা মোল সংখ্যা যদি হয়, আমরা অনুসংখ্যা ইকুয়াল কি জানি, অনুসংখ্যা n ইকুয়াল অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু কি বলতে পারি আমরা, মোল সংখ্যা বলতে পারি। সো দেখো অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে আমরা যদি গুণ করি 6.02 ইন্টু 10⁻23 ইন্টু তোমার এখানে কত পেলাম আমরা 2.4 ইন্টু 10 ইনভার্স 2। তো এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত আসছে আমার দেখো তো 6 × 2 = 12, 424। তার মানে কত আমার এখানে 14.4 ইন্টু উপরে থাকবে কত আমার 10 ইনভার্স 21। এখন কথা হচ্ছে এটা আমি পাইলাম কি ভাইয়া অনুসংখ্যা। তুমি বলো তো দেখি কপারের অণুতে কয়টা পরমাণু থাকে, একটা পরমাণু থাকে। সো তুমি যদি এটাকে পরমাণু সংখ্যায় নিয়ে যাও, একটা পরমাণু থাকে না, 1 দিয়ে গুণ করবা। তার মানে কপারের অণু সংখ্যা এবং পরমাণু সংখ্যা কিন্তু সেম। সো আমরা একটু খেয়াল করে দেখি উত্তরটা কোথায় মিলতেছে, যে 14.4 এর কাছাকাছি ইন্টু 10⁻21, 10⁻21 সরি 21 হবে এখানে, 20 মাইনাস হবে না, এখানে ইনভার্স হবে না, এখানে হবে কি 21। সো আমাদের অ্যান্সার কোনটা, এইটা। তো এই কোশ্চেনটা তোমার সঞ্চিত পদার্থের পরিমাণ থেকে যদি আমার দেখা কোনো জটিল কোশ্চেন থেকে থাকে, তাহলে এইটা হচ্ছে কি সেই জটিল কোশ্চেনটা, বুঝছো? এটা হচ্ছে কি সেই জটিল কোশ্চেনটা। নরমালি এত জটিল এখানে পরমাণু সংখ্যা নির্ণয় করে এই সংক্রান্ত কিছু কিন্তু তোমাদেরকে নরমালি দেওয়া হয় না। জিএসটি 23-24 এটা আসছিল। যারা এটা বুঝছো তারা সঞ্চিত পদার্থের পরিমাণ থেকে একটা কোশ্চেন ইনশাআল্লাহ মিস হবে না। জাস্ট ক্যালকুলেশনটা বুঝে রাখো, বুঝছো? ওকে, নেক্সটে চলো। এটাও 23-24 একটা কোশ্চেন। দেখো কি বলা আছে এখানে, আমাদের বলা আছে যে ভাইয়া 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রদত্ত কোষটির কোষ বিভব বা ইএমএফ কত হবে। যেখানে তোমার নিকেল থেকে নিকেল 2+ হয়েছে, তারপরে হাবিজাবি দেওয়া আছে। আমি কিচ্ছু পড়বো না। আমাকে যখন কোষ বিভব বা ইএমএফ বের করতে বলবে, আমাকে ইএমএফ বা কোষ বিভব যখন বের করতে বলবে, আমি জাস্ট চোখ বন্ধ করে একটা কাজই করব, সেটা হচ্ছে কি আমার দেখবো হচ্ছে কি বড় মান মাইনাস হচ্ছে কি ছোট মান, এইটাই দেখবো, আর কিচ্ছু না। আমার এখানে হাবিজাবি কি দেওয়া আছে বা আমার কিচ্ছু দেখার দরকার নেই। চলো আমরা এখানে মানগুলো বসাই দিই। এখন খেয়াল করো এখানে বড় মান কত দেওয়া আছে ভাইয়া, আমি যে দুইটা মান দেখবো এখানে দেখো, একটা হচ্ছে কি -25 মানে 0.25, আর একটা কি +0.80। সো আমি জাস্ট এদের মানগুলো বসাবো আর ক্যালকুলেশনটা করবো। আমার আছে কত 0.80 মাইনাস এখানে কত -0.25, তাই না? আচ্ছা আমরা যদি এটাকে ই করি 0.80 + 0.25 আসতেছে কত আমার +1.05। এটা হচ্ছে গিয়ে কি আমার অ্যান্সার। সো আবার বলতেছি, এই টাইপ অফ কোয়েশ্চেন যদি তোমরা পাও তাহলে আমার কত আসছে +1.05 ভোল্ট। ক্লিয়ার? আচ্ছা এখন আসো, যখন তোমার ইএমএফ এর মানটা 1 এর চেয়ে বড় হবে, সরি 1 এর চেয়ে বড় না মানে ধনাত্মক হবে আর কি। এখানে 3টে শর্ত আমরা একটু লিখে রাখি, 3টা শর্ত, এগুলো আসে অনেক সময়। যে ইএমএফ যদি তোমার কি হয়, তোমার 0-র চেয়ে বড় হয়, তখন হচ্ছে কি পাত্রের ক্ষয় হয় বা বিক্রিয়াটা আমরা কি বলতে পারি, তখন স্বতঃস্ফূর্ত হবে। আর যখন স্বতঃস্ফূর্ত হয় তখন ওখানে কি হবে, পাত্রের ক্ষয় হবে। তাহলে বলো তো আমাদের যে দ্রবণটা দেওয়া আছে এখানে কি হবে, পাত্রের ক্ষয় হবে কি হবে না? পাত্রের ক্ষয় হবে, কারণ এখানে কি পজিটিভ ভ্যালু আসছে, মানে কি এটা 0-র চেয়ে বড়। সেকেন্ডলি আসো, যখন তোমার ইএমএফটা কি হচ্ছে, তোমার 0 সমান হচ্ছে, তখন এখানে কি হবে, এটাকে আমরা বলবো কি মৃত কোষ বলবো। এটাকে আমরা কি বলবো, মৃত কোষ বলবো। আবার যখন আমাদের ইএমএফটা হচ্ছে তোমার গিয়ে 0-র চেয়ে ছোট হচ্ছে, তখন আমরা এটাকে বলবো কি অস্বতঃস্ফূর্ত। এখানে কি বলবো আমরা, অস্বতঃস্ফূর্ত কোষ বলবো। ঠিক আছে? তো আমাদের ইএমএফ এর থেকে বাইরে কোনো কোশ্চেন কিন্তু আসে না। আবার আরেকটা জিনিস দেখো, এখানে ইএমএফ যখন 0-র চেয়ে বড় হবে তখন এখানে কি হবে, পাত্রের ক্ষয় হবে। সো তোমাদের যখন পাত্রের ক্ষয় টাইপ অফ কোশ্চেন দেওয়া থাকবে তখন কিন্তু তোমরা অনেক সময় ম্যাথ ছাড়াও এটা বের করতে পারো, যেটা আমরা পরবর্তী একটা কোশ্চেনে দেখবো। সো আমাদের জিএসটি 23-24-এ দেখো 2টা প্রশ্ন কিন্তু আসছে। সো আমাদের ইএমএফ টাইপ ক্লিয়ার, আমাদের সঞ্চিত পদার্থের পরিমাণ টাইপ ক্লিয়ার না? তো এই চ্যাপ্টারে মেইন 2টা টাইপ কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখানে একটা স্টুডেন্টও যদি ভুল করো
তাহলে মাইর খাবা, ডিরেক্ট মাইর খাবা, বুঝছো? আচ্ছা পরে আসো, পরে কি বলা আছে যে লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয় কোনগুলো। আচ্ছা, তো লবণ সেতুতে আসলে দেখো কোনগুলি ব্যবহার করা হয়, এটার একটা শর্ট ট্রিক্স আছে আমার কাছে। হ্যাঁ, শর্ট ট্রিক্স। বাংলাদেশে বাংলা একটা মুভি আছে না পুরাতন, কি জানি, তোমার তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি, একটা গান আছে না যে তুমি এসেছিলে পরশু কাল কেন আসনি। তাহলে কাকে বলছে এটা? ধরো লাবণীকে বলছে, লাবণী নামক একটা মেয়েকে। তো আমরা ট্রিক্সটা মনে রাখবো যে লাবণী তুমি কাল কেন আসনি, পরশু দিন আসছিল ঠিকই, লাবণী কাল কেন আসনি। কারণ লাবণী আসেনি একটাই কারণে, কারণ ওই দিন হচ্ছে কি অসমিয়ামের ম্যারাথন ক্লাস ছিল, লাবণী আসার মতো সময় পায় নাই। ঠিক আছে? আচ্ছা, এই ম্যারাথন ক্লাসগুলো তোমরা কোথায় করতে পারবা? আমাদের জিএসটি কোর্সে কিন্তু ম্যারাথন ক্লাসগুলো করতে পারবা। তো লাবণী যারা আছে সবাই এনরোল করে ফেলো, যাতে তোমার আর যাওয়া না দরকার পড়ে, তোমরা ম্যারাথন ক্লাস করে চান্স পাবা, চান্স পাই একবারে যাবা। ঠিক আছে? আচ্ছা, এখন আসো লাবণীতে মনে রাখবো হচ্ছে কি আমরা লবণ সেতু, বুঝছো? লাবণীতে মনে রাখবো কি লবণ সেতু। কাল, কাল থেকে আমরা মনে রাখবো কি কাল পটাশিয়াম ক্লোরাইড। কেন, কেন, এই যে কেন পোলাবার মেসেজ দেয় না কেন, আমরা অনেকে লিখে কি ভাই কেন, কেউ লিখে হচ্ছে তোমার কি কেন, এভাবে লিখে না। আচ্ছা, এই হচ্ছে কি কেন পটাশিয়াম নাইট্রেট হচ্ছে। তারপরে আসো তোমার আসনি, আসনিতে মনে রাখবো কি আতে মনে রাখবো কি অ্যামোনিয়াম নাইট্রেট সোডিয়াম সালফেট। এখান থেকে মনে রাখবো কি আমরা অ্যামোনিয়াম নাইট্রেট, আর এটাতে মনে রাখবো কি আমরা সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। তাহলে মোটামুটি আমাদের লবণ সেতুতে এই চারটা জিনিস কিন্তু এই চারটা তোমার কি থাকবে, দ্রবণ থাকবে। ঠিক আছে? অনেক সময় আসে যে লবণ সেতুতে কোনটা উৎকৃষ্ট, তখন কিন্তু পটাশিয়াম ক্লোরাইড হবে। সো আমরা একটু দেখি যে আমার কোনটা কোনটা আছে, যে কাল কেন সোডিয়াম সালফেট হয়ে গেছে। তো এটা হচ্ছে ক্যান্সার। সো লবণ সেতু ভেরি 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 ইম্পর্টেন্ট। তো সবাই মনে রাখবা কি যে লাবণী কাল কেন আসনি। ঠিক আছে? ওকে, তারপর আসো কোন সেলটি পরিবেশ বান্ধব, এটা 21-22 কোয়েশ্চেন। তাহলে মনে রাখবা পরিবেশ বান্ধব সেলই হচ্ছে কি ফুয়েল সেল। এই ফুয়েল সেলকে আমরা আবার বলতে পারি কি হাইড্রোজেন সেল বলতে পারি, তাই না? হাইড্রোজেন সেল বলতে পারি, তাই না? এটাকে আবার আরেকটা নাম ডাকা হয়, সেটা হচ্ছে কি বেকন কোষ। সেটাকে কি বলা হচ্ছে? বেকন কোষ। ঠিক আছে? আচ্ছা, তো ফুয়েল সেল থেকে মনে রাখবা এই ফুয়েল সেলের অ্যানোড এবং ক্যাথোড হিসেবে কে থাকে? অ্যানোড প্লাস ক্যাথোড। অ্যানোড, এই ফুয়েল সেল একটা ইনফরমেশন আসে যে অ্যানোড প্লাস ক্যাথোড, অ্যানোড প্লাস ক্যাথোড হিসেবে দুইটাই থাকে। সেটা হচ্ছে কি বলতো দেখি গ্রাফাইট। তাহলে ফুয়েল সেলের অ্যানোড এবং ক্যাথোড রূপে কে থাকে? গ্রাফাইট থাকে। তারপরে আসো লেড স্টোরেজ ব্যাটারি। লেড স্টোরেজ ব্যাটারি এটাতে কি থাকে? সালফিউরিক অ্যাসিড। কত মোলার সালফিউরিক অ্যাসিড? 4.5 মোলার সালফিউরিক অ্যাসিড থাকবে এটাতে, বুঝছো? সালফিউরিক অ্যাসিডের দ্রবণ থাকবে এখানে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা লেড স্টোরেজ ব্যাটারি যদি ইএমএফটা কখনো চাই, কি চাই তোমার কাছে? ইএমএফ চাই। তাহলে লেড স্টোরেজ ব্যাটারি ইএমএফ হচ্ছে কি তোমার টোটাল ইএমএফ যদি চাই, যেহেতু এখানে 6টা সেল থাকে, তাহলে মনে রাখবা 2 × 6 টোটাল ইএমএফ হচ্ছে কত ভোল্ট? 12 ভোল্ট। এটা হচ্ছে কি 6টা সেলের জন্য। আর যদি পার সেলে চাই, প্রতি সেলে হচ্ছে তোমার কি 2 ভোল্ট করে থাকবে। এটা হচ্ছে কি লেড স্টোরেজ ব্যাটারি। এই লেড স্টোরেজ ব্যাটারি থেকে কিন্তু লেড মানে কি ক্ষতিকর ধাতুটা প্রবেশ করা হয়, মানে ক্ষতিকর ধাতুটা পরিবেশে হয়। আচ্ছা, তারপরে আসো তোমার লেড স্টোরেজ ব্যাটারি থেকে আমরা আর কি পড়তে পারি? এটা কোথায় ব্যবহার করা হয়? নরমালি এই যে দেখো না, টিভির জন্য বড় বড় ব্যাটারি কিনে না, সোলার প্যানেলের জন্য বড় বড় ব্যাটারি কিনে, এগুলো কিন্তু লেড স্টোরেজ ব্যাটারি। ওকে, আর ক্যাডমিয়ামটা বাদ দিলাম আমরা। লিথিয়াম আয়ন ব্যাটারিটা হচ্ছে এক ধরনের সেকেন্ডারি ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারিটা কি সেকেন্ডারি ব্যাটারি। এই লিথিয়াম আয়ন ব্যাটারিটা কোথায় থাকে? নরমালি মোবাইল ফোনে যে থাকে, মোবাইল ফোন, ঠিক আছে, তারপর থাকছে ল্যাপটপ, এই ব্যাটারিগুলো কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি। আবার যদি নরমালি তোমাকে বলে যে লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম কিন্তু আবার দুইটা ব্যাটারি, একটা হচ্ছে তোমার গিয়ে লিথিয়াম আয়ন ব্যাটারি, আর একটা হচ্ছে তোমার কি লিথিয়াম ব্যাটারি। তাহলে লিথিয়াম ব্যাটারিটা হচ্ছে কি এটা একটা প্রাইমারি ব্যাটারি। এটা কিন্তু ভাইয়া প্রাইমারি ব্যাটারি, মানে এটা একবারই ইউজ করতে পারবা, তুমি একবারই এক চার্জ ইউজ করতে পারবা। এবং এই প্রাইমারি ব্যাটারিটা কোথায় ব্যবহার করা হয়? হার্টের পেসমেকারে। কোথায় ব্যবহার করা হয়? হার্টের পেসমেকার। হার্টের পেসমেকার, হার্টের কৃত্রিম পেসমেকারে কোন ব্যাটারি ব্যবহার করা হয়? যদি কোশ্চেন আসে তাহলে কি হবে? লিথিয়াম ব্যাটারি, নট লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়নটাকে তুমি রিচার্জ করতে পারবা। তোমার হার্টের মধ্যে একটা ব্যাটারি লাগাই দিছে, রিচার্জেবল ব্যাটারি, তুমি কি বারবার এখানে একটা পোর্ট রাখবা যে তুমি কি করবা একটু পর পর চার্জ শেষ তুমি এখানে বসাই দিবে? এটা হবে? হবে না। সো এটা হচ্ছে তোমার হার্টের পেসমেকার, যেটা তোমার 5 থেকে 10 বছর পর্যন্ত মেয়াদ থাকে একটা ব্যাটারি। ওকে, আরেকটা মনে রাখবা শুষ্ক কোষ বা ড্রাই সেল। আমি একটু যেহেতু ব্যাটারি ট্যাটারি পড়াচ্ছি একটু বলে দিই। শুষ্ক কোষ, তো শুষ্ক কোষের ক্ষেত্রে তোমরা যেটা মনে রাখবা শুষ্ক কোষ বা ড্রাই সেল, ঠিক আছে? শুষ্ক কোষ বা ড্রাই সেলে অ্যানোড হিসেবে কে থাকবে? এটা একটু মনে রাখবা। অ্যানোড হিসেবে থাকবে হচ্ছে তোমার গিয়ে জিঙ্কের দণ্ড বা দস্তার পাত। তারপরে
ক্যাথোড হিসেবে কে থাকবে? ক্যাথোড হিসেবে থাকবে কি? গ্রাফাইট থাকবে, কার্বন বা আমরা বলতে পারি কি গ্রাফাইট, বুঝছো? তারপর ইএমএফটা কতটুকু? ইএমএফটা হচ্ছে তোমার কি কতটুকু? 1.5 ভোল্ট। একটা কোশ্চেন আসে তোমার যে টর্চ লাইটের ইএমএফ কত? আমার অ্যাডমিশন একবার আসছিল, আমি ঘটনাটা বারবারই বলি যে আমার অ্যাডমিশন একটা কোশ্চেন আসছিল যে টর্চ লাইটের ব্যাটারি কত, ব্যাটারি ইএমএফ কত। তো আমি তো ভাই বিভিন্ন ব্যাটারি ইএমএফ পড়ে আসছি, তাহলে টর্চ লাইটটা কোথায় আসছে? বাট এখানে হচ্ছে কি যে তোমার শুষ্ক কোষ বা ড্রাই সেল যেটা, এই ব্যাটারিটাই কিন্তু মূলত টর্চ লাইটে ব্যবহার করা হয়। তাহলে যদি আসে কখনো টর্চ লাইটের ক্ষেত্রে কত, তাহলে কত হবে তোমার? 1.5 ভোল্ট কিন্তু হবে। আচ্ছা, এরপর এসো এখানে ছদন নিবারক হিসেবে কাকে ব্যবহার করে? ছদন নিবারক, ছদন নিবারক হিসেবে ব্যবহার করবে কাকে? ম্যাঙ্গানিজ অক্সাইডকে ছদন নিবারক হিসেবে ব্যবহার করা হয়। এবং এখানে পেস্ট হিসেবে ব্যবহার করা হয় কাকে? অ্যামোনিয়াম ক্লোরাইড। পেস্ট হিসেবে থাকে কে? অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে কি তোমার পেস্ট হিসেবে থাকে। তো ইনশাআল্লাহ তোমরা ব্যাটারি সংক্রান্ত যত কিছু আছে এখানেই ক্লিয়ার, এখানেই ক্লিয়ার মনে থাকবে, একটা স্টুডেন্টে ভুল করবা ইনশাআল্লাহ। পরের কোশ্চেন 5 নাম্বার, এটা 20-21 আসছে। দেখো আমরা কি বলা আছে এখানে, এটাও তোমার কি সঞ্চিত পদার্থের পরিমাণ থেকে। 9.65 এম্পিয়ার তড়িৎ 4000 সেকেন্ড ধরে, কি বলছে? 4000 সেকেন্ড ধরে কপার সালফেট দ্রবণের ভেতর দিয়ে প্রবাহিত হলো। ক্যাথোডে কত গ্রাম কপার জমা হবে? কপারের পারমাণবিক ভর দেওয়া আছে 63.5। ওকে, চলো আমরা ক্যালকুলেশনটা করি। সো আমরা যেটা বের করব, W ইকুয়াল MIT ডিভাইডেড কি NF। সো আমরা একটু ভ্যালুগুলো বসাই। আমার W বের করতে বলছে, M কত? আমার 63.5 ইন্টু I কত? 9.65 ইন্টু T কত আমার এখানে? 4000 সেকেন্ড। 4000, এটা একটু প্যাচ লাগাই দিচ্ছি এখানে, আমার শর্টকাটটা অ্যাপ্লাই হবে না এখানে। আচ্ছা, N কত? কপারের যোজনী 2 ইন্টু 96,500। না, অ্যাপ্লাই হবে এখানে, আরেকটা কাহিনী দেওয়া আছে, মানে সহজ একদিকে না একদিকে দিছে। তো আমি যে শর্টকাটটা দিই এটা হচ্ছে কি 6 থাকে, এবং ম্যাক্সিমাম টাইম কি 6 থাকবে, এটা 6 থাকে, বাট এখানে 6 নেই, সমস্যা নাই। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 965 কাটা, তাই না? তারপর আমরা কি করব? 2 দিয়ে এই 40-কে কাটবো, কত থাকবে? 20। এখন তুমি 63-র সাথে 20 গুণ করে দাও, তাহলে 63-র সাথে 20 গুণ করলে 0 এখানে কি 3 দুগুণে 6, 6 দুগুণে কি 12, তাহলে আসতেছে কত তোমার? 1260। ঠিক আছে, এখানে কত আসছে? 1260, তাই না? তো 1260 কি বলছে তোমার এখানে? 1260 না, 63.5 ইন্টু 20। আচ্ছা, আবার দেখি তো আমরা, এই শূন্য কাটা, সরি, এখানে একটু মিস্টেক আছে, এখানে আরেকটু মিস্টেক হয়ে গেছে আমার, আমি আবার একটু এটা করাচ্ছি, আবার একটু দেখাচ্ছি, আমার একটু ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছে। দেখো, তো 63.5 আই কত এখানে আমাদের? আমি 965 লিখে ফেলছিলাম, 9.65 ইন্টু তোমার টি কত এখানে? 4000 সেকেন্ড, আর এখানে কতটুকু আছে তোমার? 2 ইন্টু 96,500। এখন ঠিক আছে, মিলবে। দেখো, শূন্য কাটা, শূন্য কাটা, ক্লিয়ার? আচ্ছা, এখন আসো 9.65 দিয়ে 965-কে কাটবো, কত আসবে এখানে? 100 আসবে, তাই না? এখানে কত আসছে ভাইয়া? 100 আসছে, ঠিক আছে। তাহলে 100 হইলে এই শূন্য কাটা, ওকে। 2 দিয়ে 4-কে কাটলাম, কত? 2, বুঝছো? এই 2 দিয়ে আবার 10-কে কাটলাম, কত আসছে? 5। এখন আমি 5 দিয়ে 63.5-কে ভাগ করি, কত? 5 12 60, মানে 12 হচ্ছে একটু বেশি হবে, 12 সামথিং হবে। এই যে 12 সামথিং কোটাই, এই যে এখানে 12.70। এটা একদম ইজি আসছিল না? একদম ইজি। মানগুলো বসাবা, ক্যালকুলেশনটা করবা, খেলাফতে, বুঝছো? তাহলে আমাদের 20-21 সেশনে এই কোশ্চেনটাও কিন্তু আমরা ইজিলি পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, পরে চলো, আমাদের ঘুরে ফিরে না এগুলো আসবে। আচ্ছা, এটা দেখো এখানে কি বলা আছে, এটা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমরা গুচ্ছে যেগুলো আসছে সেগুলো আমরা সলভ করে ফেলছি, এখন গুচ্ছ অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর কিছু কোশ্চেন দেখি। আচ্ছা, তো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 12-13-তে আসছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে। আচ্ছা, একটা চার্জ যখন বাড়বে তখন এটা কি হয়? অ্যানোডে। তাহলে মনে রাখবা, অ্যানোডে কি হবে? অলওয়েজ প্লাস বাড়ে, অলওয়েজ পজিটিভ চার্জে বৃদ্ধি হয়। আর ক্যাথোডে কি হবে? অলওয়েজ আর তোমার মাইনাস চার্জের কি হবে? হ্রাস পাবে। পজিটিভ চার্জের হ্রাস পাবে, নেগেটিভ চার্জের কি হবে? বৃদ্ধি করবে। আর অ্যানোডের ক্ষেত্রে পজিটিভ চার্জের বৃদ্ধি পাবে এবং কি নেগেটিভ চার্জের হ্রাস পাবে। এটা হচ্ছে কি মেইন কথা। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে। জিঙ্ক এখানে কত ছিল? মুক্ত অবস্থায় 0 ছিল, হয়েছে কত? 2+, 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে কি এখানে জারণ ঘটছে। আর অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে কি বিজারণ ঘটে। ওকে, বিক্রিয়াটি রাসায়নিক কোষে কোথায় সংঘটিত হচ্ছে? অবভিয়াসলি এখানে অ্যানোডে হচ্ছে। সিম্পল কোশ্চেন, একদম সিম্পল না? আচ্ছা, আবার যদি বলা হয়েছে কি যে কপার 2+, কি হচ্ছে? 2টা কপার সংগ্রহ করে কি হয়েছে? এটা কপার হয়ে গেছে। তো এটা কোথায় হয়েছে? এটা হচ্ছে কি ভাইয়া? ক্যাথোডে হচ্ছে। ক্লিয়ার? ওকে, এবার গ্যালভানিক কোষে জিঙ্ক কিন্তু অ্যানোড, কপার হচ্ছে কি ক্যাথোড, এটা মনে রাখবা। ওকে, এখানে কি বলা আছে দেখো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা সেটা দেওয়া আছে, আমাকে দেওয়া আছে না? আচ্ছা,
এখন আমি এখানে বলছি কি যে উপরোক্ত বিক্রিয়ার নিচে কোনটি সঠিক হবে, অর্থাৎ এখানে মেইনলি কি পাত্রের ক্ষয় সংক্রান্ত কোশ্চেনটা কি আমার এখানে পাত্রের ক্ষয় সংক্রান্ত আসছে। দেখো আমরা কত সহজে এটা জিনিসটা বলতে পারতেছি। আমি তোমাকে দুইটা মেথডে করাবো। তো একটা মেথড হচ্ছে আমরা যেটা করব, দেখো আচ্ছা 0.0 বলছে না, আচ্ছা দেখো এখানে মনে একটা মানের একটা সমস্যা থাকতে পারে, সো আমরা অন্য মেথডে করি। তোমরা একটু খেয়াল করে দেখো তো, আমরা যখন সক্রিয়তা সিরিজটা পড়ি, সক্রিয়তা সিরিজে মনে রাখবা তুমি যে পাত্রটা তৈরি করতেছো, তোমার পাত্রের ধাতুটা, আবার বলতেছি পাত্রের ধাতু যদি সক্রিয়তা সিরিজের উপরে থাকে, পাত্রের ধাতু মনে রাখবা ট্রিক্সটা হচ্ছে কি তোমার পাত্রের ধাতু সক্রিয়তা সিরিজ থেকে তোমার কি মানে দ্রবণের ধাতু অপেক্ষা উপরে আছে, তখন হচ্ছে কি পাত্রের ক্ষয় হবে। আমরা যদি দেখি যে সক্রিয়তা সিরিজে লি কে বা কে না মোগলাই আলমের জন্য ফিরে, তার মানে কি আগে জিঙ্ক পরে কি আয়রন। তো এখানে দেখো যে পাত্রটা, দেখো এখানে বিক্রিয়ার ক্ষেত্রে কি উপরোক্ত বিক্রিয়ার জন্য নিচের কোনটি সঠিক হবে, তার মানে কি পাত্র হচ্ছে জিঙ্ক আর নিচে কি আছে আয়রন। তো এরকম কোশ্চেন যদি থাকে তাহলে মনে রাখবো কি পাত্রের ক্ষয় হবে। তাহলে বলছে কি দস্তার পাত্রে আয়রন 2+ এর দ্রবণ রাখা যাবে। দস্তার পাত্রে যদি তুমি আয়রন 2+ রাখো কি হবে, ক্ষয় হবে। দস্তার সংকর পাত্রে আয়রন 2+ দ্রবণ রাখা যাবে, এটাও ভুল। তার মানে কি তোমার লোহার ও দস্তার সংকর পাত্রে আয়রন 2+ এর দ্রবণ রাখা যাবে। লাস্টে কি আছে, দস্তার পাত্রে আয়রন 2+ এর দ্রবণ রাখা যাবে না। সো অ্যান্সার কি হবে, দস্তার পাত্রে আয়রন 2+ এর দ্রবণ রাখা যাবে না। এছাড়াও আমার মনে হচ্ছে এখানে টাইপিং এ কোথাও মিস্টেক আছে। এখানে যদি মিস্টেক না থেকে থাকে, ধরো এটা তো আমরা ধরলাম কি 0 ভোল্টে ধরলাম, 0 ভোল্ট ধরলে আমরা যদি এখানে ইএমএফটা বের করি, তার মানে কি ইএমএফ ইকুয়াল কি হবে বলো যদি, কি বড় মাইনাস ছোট, তাহলে বড়টা কত এখানে 0.76 মাইনাস ছোটটা হচ্ছে কত 0, তার মানে কত থাকছে আলটিমেটলি 0.76। আমি একটু দেখে নিই তো এই কোশ্চেনটা কি ভাই ঠিক ছিল কিনা, যদি ঠিক না থাকে তাহলে আমার এই সলভটাই ঠিক আছে। ওকে হ্যাঁ এরকমই ছিল। তার মানে আমি আগের একটা কোশ্চেন বলছিলাম না, ইএমএফ এর মানটা যদি তোমার পজিটিভ আসে বা 0 চেয়ে বড় হয় তখন কি পাত্রের ক্ষয় হবে। দ্যাট মিন্স জিঙ্কের পাত্রে তুমি কখনো আয়রন রাখতে পারবা না। আশা করি বুঝতে পারছো। আরো একটা জিনিস মনে করা যায় তোমাদেরকে, সক্রিয়তা সিরিজটা যারা জানবা তারা এখান থেকে অনেকগুলো কোশ্চেন তোমরা অ্যান্সার করতে পারবা। যেমন সক্রিয়তা সিরিজে যে উপরে থাকবে দুইটা ধাতুর মধ্যে যদি কম্পেয়ার করো, যেমন আমি ধরলাম কি এখানে একটা জিঙ্ক আর একটা হচ্ছে কি কপার, তার মানে দেখো জিঙ্কের চেয়ে কি কপার নিচে না, তাহলে মনে রাখবা উপরের ধাতুটা অ্যানোড নিচেরটা ক্যাথোড, এটা গেল একটা। উপরের ধাতু দিয়ে যদি তুমি পাত্র তৈরি করো তাহলে পাত্রের ক্ষয় হবে, গেল কয়টা দুইটা। কে আগে ইলেকট্রন মুক্ত করবে, যে নিচে থাকবে সে আগে ইলেকট্রন মুক্ত করবে, কপার নিচে, কপার আগে ইলেকট্রন মুক্ত করবে। 4 নাম্বার কথা সেটা হচ্ছে নিচের ধাতুটা উপরেরটাকে কখনোই প্রতিস্থাপিত করতে পারবে না। একটা কোশ্চেন আসে না যে তোমার হাইড্রোজেনকে কে প্রতিস্থাপিত করতে পারে না, যেখানে অপশনে থাকে কি কপার। তোমরা একটু খেয়াল করে দেখবা যে হাইড্রোজেনের চেয়ে নিচে কিন্তু কপার থাকে, তার মানে হাইড্রোজেন নিচে যারা থাকবে তারা কখনোই তাকে প্রতিস্থাপিত করতে পারবে না। সো 4টা কথা মনে রাখো। হ্যাঁ তারপর আসো আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটি। তাহলে দেখো আমরা নরমালি যেগুলো পড়ি যে আমরা তড়িৎ বিশ্লেষ্য থেকে কিন্তু ভালো পরিমাণে কোশ্চেন আসে। তাহলে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আমরা প্রথমত পড়ি কি তীব্র, তারপর পড়ি কি আমরা হচ্ছে মৃদু, মৃদুর পরে আমরা পড়ি কি আমরা অবিশ্লেষ্য। বুঝছো? আচ্ছা এখন আসো ভাইয়া, এখানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি, মনে রাখবা তীব্র অ্যাসিড, তারপর কি মনে রাখবো আমরা তীব্র ক্ষার, তীব্র বেস, তীব্র ক্ষার হবে। তারপর কি মনে রাখবো আমরা সকল প্রকারের লবণ যেগুলো আছে, এগুলো হচ্ছে তোমার কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র অ্যাসিড বলতে কি আমরা যদি বলি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তোমার পারক্লোরিক অ্যাসিড, তারপর আমরা বলতে পারি কি তোমার হাইড্রোজেন আয়োডাইড বলতে পারি, বা আমরা যেগুলো তীব্র অ্যাসিড থাকে নাইট্রিক অ্যাসিড, তারপর তীব্র ক্ষার বলতে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এগুলা। আর সকল লবণ তো মোটামুটি বুঝলামই। আচ্ছা এরপর আসো মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে আমরা মনে রাখবো যারা হচ্ছে তোমার কি দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের মধ্যে প্রথমে যেটা আসে সেটা কি জৈব অ্যাসিড গুলো থাকতে পারে। এরপর আসে তোমার কি হাইড্রোজেন ফ্লোরাইড দুর্বল অ্যাসিড, তারপর কি ফসফরিক অ্যাসিড দুর্বল অ্যাসিড। তো এগুলো হচ্ছে তোমার কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এরপর আসো তড়িৎ অবিশ্লেষ্য কারা কারা, যেমন আছে কি চিনি আছে, তাই না, তারপর আসে তোমার কি গ্লুকোজ আছে, তারপর আসে তোমার কি অ্যালকোহল আছে। তো এরা হচ্ছে তোমার কি আমাদের তড়িৎ অবিশ্লেষ্য। সো মোটামুটি এই এক্সাম্পল গুলো পড়লে তোমাদের হয়ে যাবে। সো আমাদের এখানে বলা আছে যে ভাইয়া যে তীব্র তড়িৎ, ও এখানে আরেকটা জিনিস নাকি, এখানে হচ্ছে তোমার কি মৃদু ক্ষারও কিন্তু তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যেমন আমাদের এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই জিনিসগুলো পড়বা। বুঝছো ভাইয়া? আচ্ছা দেখো তাহলে আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনটা, অ্যাসিডিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে বলা আছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড কি একটা দুর্বল অ্যাসিড, মৃদু তড়িৎ বিশ্লেষ্য।
অক্সালিক অ্যাসিড, এটাও কি তোমার মৃদু তড়িৎ বিশেষে পড়বে, বুঝছো সবাই? সো এরপর আসো আমরা যদি এখানে আসে যে তোমার তড়িৎ বিশেষ পরিবাহিত গুলা কি বিদ্যুৎ বেশি পরিবহন করে নাকি ইলেকট্রনীয় গুলা? ইলেকট্রনীয় গুলা কিন্তু বিদ্যুৎ বেশি পরিবহন করে, এবং ইলেকট্রনীয় পরিবাহী যারা আছে তারা কিন্তু ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, আর তড়িৎ বিশেষ যারা আছে তারা কিন্তু আয়নের মাধ্যমে তোমার তড়িৎটা পরিবহন করে থাকে। এরপর আসতে পারে তোমার কোনটি তরল ধাতু? মার্কারি কিন্তু তরল ধাতু। সো মার্কারি কিন্তু তরল হওয়া সত্ত্বেও এটা কিন্তু ইলেকট্রনীয় পরিবাহী হয়। মোটামুটি এগুলাই ক্লিয়ার। আর একটা মনে রাখবা, তোমার ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে হচ্ছে তোমার কি কোলম্বের সূত্র ব্যবহার করা হয়, আর তড়িৎ বিশেষ পরিবাহীর ক্ষেত্রে হচ্ছে তোমার কি ফ্যারাডের সূত্রটা ব্যবহার করা হচ্ছে। প্রথম পেজটা তোমাদের এখানে বই থেকে ক্লিয়ার। 9 নম্বর কোশ্চেনটা মনে হয় লাস্ট, না আরো কোশ্চেন আছে। আচ্ছা, এখানে কি বলা আছে দেখো, আমাকে যা তো ইচ্ছা দেওয়া আছে যে জিঙ্ক সিলভার তড়িৎদ্বারে জারণ বিজারণ বা জারণ বিভব যথাক্রমে এত এত দেওয়া আছে, এখানে ইএমএফ কত হবে। আমার কথা হচ্ছে কি ভাই, আমার কি দেওয়া আছে আমার দেখার টাইম নেই, ডিরেক্ট ভাইয়ের উপর ভরসা করে লিখবা হচ্ছে কি বড় মান মাইনাস হচ্ছে কি ছোট মান, শেষ, আর কিচ্ছু লাগবে না। সো বড় মান কত প্লাস 0.76 মাইনাস ছোট মান কত মাইনাস 0.80, দুইটাকে যোগ করলে কত আসছে আমার এখানে 8 7 15 প্লাস 1.56, তাই না? একদম সহজ কথা, প্লাস 1.56 সহজ না? এটা খুবই আসে, এটা কিন্তু খুবই আসে, এবং এটা কিন্তু ভাইয়া খুবই আসবে, বুঝছো? এটা আসতে পারে তোমার ইএমএফ থেকে আসলে এটা বেশি আসে, এটা আসছে কোথায় নরমালি জাস্টে 17-18 সেশনে আসছে। তো সহজ না? তার মানে কি এটা কি স্বতঃস্ফূর্ত হবে না, পাত্রের ক্ষয় হবে কিন্তু এখানে, বুঝছি? ওকে, আচ্ছা এই কোশ্চেনটা দেখো, কপার সালফেট দ্রবণে 25 মিনিট ধরে 0.45 এম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হলে ক্যাথোডে সঞ্চিত কপারের পরিমাণ কত? তোমরা একটা স্ক্রিনশট নাও এখান থেকে। আচ্ছা, স্ক্রিনশটে নেওয়া হয়ে গেলে তোমরা হচ্ছে কি এটা নিজেরা হোমওয়ার্ক করবা। আমি সঞ্চিত পদার্থের পরিমাণের উপর অলরেডি মনে 2টা প্রশ্ন পড়ায় ফেলছি। তোমরা যদি, আমি আশা করি তোমরা ক্লাসটা বুঝছো কিনা, এটা আমি কিভাবে বুঝবো, তোমরা যদি হচ্ছে কি এইটা কমপ্লিট করে খাতায় লিখে ছবি তুলে কমেন্ট সেকশনে সাবমিট করবা, সবাই সাবমিট করবা, তাহলে ভাইয়া বুঝবে যে তোমরা এই জিনিসটা বুঝছো। যদি সাবমিট কম করো, সাবমিট না করো, না বুঝো, আমাকে জানাবা, আমি এটার উপর আলাদা একটা ভিডিও বানাবো। ওকে, আচ্ছা, তো তোমাদেরকে এই কোয়েশ্চেনটাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে কয়েকটা ভর বলে দিই। কিছু ভর হচ্ছে কি তোমার কমন আসতে পারে, সবসময় আসলে ভর দেওয়া থাকে না। যেমন আসো কপারের ভর কত 63.5, সিলভার জিঙ্কের ভর কত তোমার, জিঙ্কের ভর কত বলো তো দেখি, আমাদের 65.8, সিলভারের ভর কত 108, মানে 107 সামথিং, 108। এই কয়েকটা ভর মনে রাখো, এই কয়েকটা ভর থেকেই তোমাদের সব থেকে বেশি কোশ্চেন কিন্তু আসে, বুঝছো সবাই? তাহলে এই কয়েকটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, পরে আসো। কি বলা আছে, সল্ট ব্রিজের নিচের কোনটি ব্যবহৃত হয়? লাবণী কাল কেন আসেনি, এই যে লাবণী কাল কেন আসেনি, এই যে জাস্টে আসছে, কোনটা হবে? পটাশিয়াম নাইট্রেট। একদম সহজ না? তো দেখছো ভাইয়া কয়টা টপিক পড়াইলাম, তড়িৎ বিশ্লেষ্য সংক্রান্ত, পরিবাহিতা সংক্রান্ত, এইগুলো পড়াইলাম। আচ্ছা, তারপর সঞ্চিত পদার্থের পরিমাণ পড়াইলাম, ওকে, তারপর হচ্ছে তোমার ইএমএফ পড়াইলাম, ওকে, তারপর বিভিন্ন ভোল্টেজ পড়াইলাম, ওকে, তারপর কি পড়ালাম তোমাকে ফুয়েল সেল পড়াইলাম, গেল লবণ সেতু পড়াইলাম, গেল। চ্যাপ্টারে কি কিছু বাকি আছে? কিচ্ছু বাকি নাই। তো আমি যখন তোমাদেরকে ক্লাস করাই আমি একটা কথাই বলি, তোমরা শত শত কোশ্চেন সলভ করার দরকার নাই, তুমি যে কয়টা কোশ্চেন সলভ করবা একটা টাইপ থেকে 1-2টা প্রশ্ন পড়লেই হয়। তোমাকে হুবহু কোশ্চেনের মনে রাখার মতো তোমার ওয়ে নাই, হুবহু কোশ্চেন তোমার আসবে না এত, বাট তুমি যদি কনসেপ্টটা বুঝো তাহলে তুমি কমন পাবা, তাহলে তুমি উত্তর করতে পারবা। এখন যারা আমার সঞ্চিত পদার্থের পরিমাণ কনসেপ্ট বুঝছে তারা সঞ্চিত পদার্থ থেকে কোশ্চেন আসলে ইজিলি পারবা। যারা তোমার ইএমএফ বুঝছো কোশ্চেন আসলে পারবা, তড়িৎ বিশ্লেষ্য মানে ইলেকট্রনের পরিবাহিতা সংক্রান্ত বুঝছো আসলে পারবা। মেইন কথা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার রাখো, তাহলে তুমি ইনশাল্লাহ পারবা, বুঝছো সবাই? শত শত কোশ্চেন দরকার পড়ে না। আচ্ছা, আরেকটা জিনিস তোমার হয়তো বা কোশ্চেনে নাই, ওইটা আমি তোমাদেরকে এখন বুঝাই দিয়ে দেবো। এরপরে সেটাও 1 এম্পিয়ার মাত্রা বিদ্যুৎ 30 মিনিট ধরে তুতে জলীয় দ্রবণে দিয়ে প্রবাহিত করা হলে কত গ্রাম কপার সঞ্চিত হবে? ওকে, এটাও তোমার জাস্টই আসছে, দেখো আমি একটু সলভ করে দিয়ে দিই, এতগুলো হোমওয়ার্ক দিলে কেমন না। আচ্ছা দেখো, তো আমরা কি দেখবো এখানে, ডাব্লিউ ইকুয়াল, তো ডাব্লিউ ইকুয়াল MIT ডিভাইডেড NF, মানগুলো বসাই। কপারটা মেনলি আসে জানো, কপার কত 63.5 ইন্টু আই কত এখানে 1 এম্পিয়ার, সময় কতটুকু 30 মিনিট, 30 ইন্টু 60, 2 ইন্টু 96,500। সো আগের কথা, এই যে 0 0 কাটা, আচ্ছা এই 0 এই 0 কাটা, 6 দিয়ে 965 কাটলে 160, ঠিক আছে? আচ্ছা, তারপর 2 দিয়ে 63.5 কে কাটবা, কত আসবে 31.75। তুমি কি এটা ধরবা? না, তুমি এখানে কত ধরবা 32 ধরবা। কেন ধরবা একটু পরে বুঝবা। এখন আসো আমরা আরেকটু ক্যালকুলেশন করি। তাহলে দেখো, তুমি যদি
কি করো, এখানে এখানে কি লিখতে পারি আমরা, আবার এখানে লিখতে পারি না আমরা এটাকে 160-এর জায়গায় আমরা কি লিখতে পারি 16 × 10 লিখতে পারি না? আচ্ছা, তাহলে 16 দিয়ে 32 কাটলে কত হবে 2, 2 দিয়ে আবার যদি তুমি 10 কাটো কত 5, এখন আসো তোমার কত আসতেছে এখানে আলটিমেটলি 3/5, মেইনলি আসতেছে কত তোমার 0.6, মেইনলি কত আসতেছে তোমার এখানে 0.6 এর কাছাকাছি, এই যে 0.592 কত আসছে 0.592। ক্যালকুলেশন বুঝবা সব পারবা, এখানে সূত্র সবাই পারবে, বাট ক্যালকুলেশন জায়গাতে প্যাচ লাগাবে। তাহলে আমি একটাই বলছি 0 0 কাটবা, 6 দিয়ে 965 কে কাটলে 160, তারপরে এখানে আমি আরেকটা কাজ করলাম যে আমি এখানে 63.5 না ধরে 64 ধরছি, যাতে আমার ক্যালকুলেশন সুবিধা হয়। 32 পাইলাম, 160 পাইলাম, সো আমি 160 কে 16 × 10 ধরলাম, 16 দিয়ে 32 কে কাটলাম 2, 2 দিয়ে আমি 10 কে কাটলাম 5, তারপর 3/5 কত। এখানে এটা কিভাবে করলাম দেখো, এখানে আমি 0.5 কিভাবে বললাম, আমার এখানে 30 থাকলে কত হইতো 5 6 30, 30 লিখতাম না 6, বাট আমি কি করলাম 30 বললাম, 30 বললে হচ্ছে কি আমার 10 গুণ হয়েছে না, এই জন্য কি আমি একটা 0.6 দিলাম। ক্লিয়ার? সো মোটামুটি এগুলোই মনে হয়েছিল, তাই না? আচ্ছা, এটা দেখো, হ্যাঁ আমার কাঙ্ক্ষিত প্রশ্ন পেয়ে গেছে, এটা মনে আমি খুঁজতেছিলাম। আচ্ছা দেখি তো, এটা একটু দেখি আমরা কি বলা আছে, গলিত ক্যালসিয়াম ক্লোরাইড হতে 60 গ্রাম ক্যালসিয়াম জমা করতে 5 এম্পিয়ার বিদ্যুৎ কত ঘন্টা চালনা করতে হবে। আচ্ছা এটা না, এটা আমি খুঁজতেছিলাম না, তো এটাও সেম, 5 এম্পিয়ার বিদ্যুৎ কত ঘন্টা চালনা করতে হবে, তাহলে আমাদের W = MIT ডিভাইডেড কি NF, তাই না? তো এটাই তো। আচ্ছা কি বলছে 60 গ্রাম ক্যালসিয়াম জমা করতে, ওকে। তাহলে আমার দেখো আমার টিটা নির্ণয় করতে হবে না, তো আমি যদি টিটা নির্ণয় করতে, তাহলে আমার কি আসবে WNF ডিভাইডেড কি MI, তাই না? আচ্ছা W কত ক্যালসিয়ামের 40, যোজনী কত 2, ফ্যারাডে কত 96,500, ওকে। M কত, সরি W বলা আছে না, W হচ্ছে তোমার 60, W দেওয়া আছে 60, M কত আমরা জানি 40। আচ্ছা তারপর I কত দেওয়া আছে এখানে 5 এম্পিয়ার। চলো আমরা একটু ক্যালকুলেশনটা এখান থেকে করে ফেলি। হ্যাঁ, তো আমরা যদি ক্যালকুলেশনটা করি দেখো, এখানে আমরা 2 দিয়ে যদি আমরা 40 কে কাটি কত আসবে 20, ঠিক আছে? আচ্ছা 20 আসতেছে, ওকে। এই শূন্য দিয়ে আমরা এই শূন্যকে কাটতে পারি, তাই না? আচ্ছা এখন আসো আমরা আর একটা কাজ কি করতে পারি দেখো তো, আমরা 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত আমার 30 আসতেছে, এটা দিয়ে এটাকে কাটলে কত আমার 5 আসতেছে, 5 6 30, তাই না? আচ্ছা এখন আলটিমেটলি আমার থাকতেছে কত 5 × 96,000, 9650, 5 × 9650 এত সেকেন্ড হবে। তাহলে 9650 কে 5 দিয়ে গুণ করো, তাহলে দেখো 5 দিয়ে গুণ করলে কত 5 0 0, 5 5 25, 5 6 30, আর 2 32, 3 5 9 45, আর 2 কত 47, তাহলে তোমার আসতেছে কত এখানে 47,250 সেকেন্ড, তাই না? এটা হচ্ছে কি সেকেন্ডে। এখন তুমি যদি এটাকে 60 দিয়ে কাটতে যাও তাহলে ভাই কোশ্চেনটা অনেক বড় হয়ে যাবে, এটা জাস্ট 17-18 না, ক্যালকুলেটর ছিল সম্ভবত। 60 দিয়ে যদি আমরা কাটতে যাই তাহলে আমাদের এখানে মোটামুটি কত আসবে দেখো তো, আমরা 60 দিয়ে কাটতে গেলে মোটামুটি আসবে হচ্ছে তোমার এখানে ঘন্টা বলছে না 60, আমরা 3600 দিয়ে কাটবো। কত দিয়ে ঘন্টা বলছে না আমার এখানে, এটা পাইছি কি আমরা সেকেন্ড পাইছি, আমরা ঘন্টা বলছে না, আমরা কি করবো এটাকে 3600 দিয়ে কাটবো, 3600 দিয়ে কাটবো। সো 3600 দিয়ে কাটলে মোটামুটি কি দেখো, এখানে যদি আমি 10 একবার পাঠাই, একবার পাঠাইলে আমার কত আসতেছে এখানে আমার 3600, 10 বার যদি পাঠাই তাহলে মোটামুটি আমার আসতেছে কত এখানে, 10 বার পাঠালে 36,000 আসতেছে। থাকলো 0, থাকলো 5, থাকলো 2, থাকলো হচ্ছে তোমার কত এখানে 9,250, তাই না? তো এখানে কি মোটামুটি আরেকবার যাবে না, তোমার আরেকবার যাবে, তাই না? তো এই ধরো মোটামুটি কত 10-এর চেয়ে বেশি, সম্ভবত এখানে 11 হবে অ্যান্সারটা, সম্ভবত কত হবে 11 হবে, ঠিক আছে? এরকম একটা অ্যান্সার হবে সম্ভবত, আমি একটু দেখতেছি তো, এটা হবে কত তোমার এখানে, কত নম্বর এটা 13 না, সরি 11 না 16 হবে, এখানে কত হবে 16 হবে, অ্যান্সারটা 16 হবে। এটা সম্ভবত ক্যালকুলেটরের যুগে ছিল, ক্যালকুলেশনটা খুবই মানে বড় লেভেলের ক্যালকুলেশন, বুঝছো? আচ্ছা তারপর আসো, কোনটি সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না? এটা হচ্ছে তোমার কি জাস্ট 17-18 সেশনে। তো কোনটি সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন প্লাসকে প্রতিস্থাপন করতে পারে না? তাহলে আমি কি বলছিলাম, হাইড্রোজেন প্লাসকে কে প্রতিস্থাপন করতে পারবে না? সক্রিয়তা সিরিজের অনুসারে যে কি এর নিচে থাকবে, তাহলে দেখো এর নিচে কে আছে, দেখো এর নিচে কে আছে, তোমার লি কে বা কে না মগলে আলমের জন্য ফিরে পাবে হাইড্রোজেন কপার সিলভার, এই যে কপার, এ কি করতে পারবে না, এটাকে প্রতিস্থাপিত করতে পারবে না। আচ্ছা নেক্সট কোশ্চেন, অধিক অম্লীয় কৃষি জমির পিএইচ বাড়াতে কোনটি ব্যবহার করে? অধিক অম্লীয়, অধিক অম্লীয় মানে কি পিএইচটা কম, আমি এটা পিএইচটা বাড়াবো, তখন কি আমি ক্ষারীয় সারগুলো যুক্ত করব। তো ক্ষারীয় সার যুক্ত করলে যেমন চুন ক্ষারীয়, ক্যালসিয়াম কার্বনেট ক্ষারীয়, ম্যাগনেসিয়াম কার্বনেট ক্ষারীয়, তার মানে আমি সবকটি ব্যবহার করব।
বুঝছো? আর যদি তোমাকে বলা হইতো যে তোমার অধিক ক্ষারীয় গুলাকে পিএইচ কমাইতে, যেমন পটাশিয়াম ক্লোরাইড, তারপর কি ট্রিপল সুপার ফসফেট জাতীয় জিনিসগুলো ব্যবহার করা হয়। অম্লীয় মাটির পিএইচ বাড়াতে কোনটা ব্যবহার করা হচ্ছে? অম্লীয় মাটির পিএইচ বাড়াতে কোনটা ব্যবহার করা হচ্ছে? এখানে যে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করবে, ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, তো মোটামুটি আমাদের এই কয়টা কোশ্চেনে ছিল। আমি এখানে আরেকটা টাইপ তোমাদের ক্লিয়ার করে দিই। ধরো তুমি একটা দ্রবণের মধ্যে দিয়ে এত ফ্যারাডে বিদ্যুৎ দিচ্ছ, এটা কত মোল সঞ্চিত হবে? মনে রাখবা তোমার হচ্ছে কি দেখো, 1 ফ্যারাডে সঞ্চিত করতে, আমি ট্রিক্সটা এভাবে বোঝাই যে তোমাদের কোনো কিছু 1 ফ্যারাডে সঞ্চিত করতে, 1 ফ্যারাডে সঞ্চিত করতে তোমার লাগবে হচ্ছে কি জানো, সরি 1 মোল সঞ্চিত করতে, কত মোল? 1 মোল সঞ্চিত করতে লাগবে হচ্ছে তোমার কি যোজনীর সমান ফ্যারাডে, যোজনীর সমান ফ্যারাডে। এইটাই আমার লাস্ট একটা টপিক, যোজনীর সমান ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। কেমন হইতে পারে? যেমন তোমাকে যদি বলা হয় যে ভাইয়া তুমি 1 মোল, তুমি কি করবা, 1 মোল সোডিয়াম সঞ্চিত করবা, সোডিয়ামের যোজনী কত? 1, তার মানে এটা 1 মোল সঞ্চিত করতে 1 ফ্যারাডে। তোমাকে বললো 1 মোল ক্যালসিয়াম সঞ্চিত করো, ক্যালসিয়ামের যোজনী কত? 2, কত লাগবে? 2 ফ্যারাডে। তোমাকে বললো যে অ্যালুমিনিয়াম সঞ্চিত করো, অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3 ফ্যারাডে। এখন তোমাকে যদি বলা হয় তুমি কোথাও 1 ফ্যারাডে অ্যালুমিনিয়াম দিছো, সরি অ্যালুমিনিয়ামে 1 ফ্যারাডে বিদ্যুৎ দিছো, তাহলে তোমার এখানে কত গ্রাম অ্যালুমিনিয়াম থাকবে? সো দেখো আমি যদি 3 ফ্যারাডে দিয়ে কি পাই, কত গ্রাম পাই? 27 গ্রাম। তাহলে 1 ফ্যারাডে দিয়ে কি পাবো আমি? 27/3, 9 গ্রাম। তাহলে জিনিসটা বুঝতে পারছো? সো মোটামুটি এই হচ্ছে কি আমাদের তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা। তো আমি এইটুকু বিশ্বাস করি যারা এই ক্লাসটা মনোযোগ দিয়ে A to Z লাস্ট পর্যন্ত করে আসছো, তারা একটা ক্লাসে তড়িৎ রসায়নের যে ওভারঅল কনসেপ্ট গুলো সেগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো